আসলে প্রতিটি মানুষের একটা ব্যস্ততা থাকে, আর বিশেষ করে আবাস রাজনৈতিক ব্যস্ততা থাকবে না তা হয় নাকি? আমার আছে, আমি অতটা নয়, অল্প। আচ্ছা, এটা এটা তো বলতেই হবে, একজন সাক্ষাৎকার নেওয়ার সময় তার পরিচয়, তার ব্যাপ্তি কি বলতেই হবে। এটা টাইটেল বলা হয় যাবে, বা উপসংহারও বলা যেতে পারে। আবাস রায়চৌধুরী শুরুতেই উপসংহার হয়ে গেল। উপসংহার দেবো না বলছে? উপসংহার দেওয়া উচিত তো। না, উপসংহার ঠিকই আছে, চলো। নাকি মানে এডিট করতে বলছো? না না, ঠিক আছে। আচ্ছা, আমাদের জাস্ট আড্ডা হচ্ছে অ্যাকচুয়ালি। আবাস রায়চৌধুরী সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য, সিটু দায়িত্ব রয়েছে অনেকে। আর আমি বাংলা ভাষা জানা জানি তার থেকে বেশি স্বাভাবিক, তার বেশ কয়েকটা গ্রন্থ রয়েছে। দায়িত্ব, এই কথাটা আমি তোমার সঙ্গে একবার, আমি একজন সিআইটিউর কর্মী। বেশ, সিআইটিউ আপনি মানে, এবং আপনি সিপিআইএম এর কর্মী, আপনি এখন একটা পদ একটা থাকতেই পারে। আচ্ছা, এই উপসংহার নিয়ে আর টাইটেল নিয়ে মানে বিতর্ক দরকার নেই। আচ্ছা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে অবস্থা, ছোট ছোট স্কেলে যাই। গতকাল প্রদেশ কংগ্রেসের অফিস কার্যত রাকেশ সিং এর নেতৃত্বে ভেঙে ফেলা হলো। পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিতে এরকম ছবি আপনার রাজনৈতিক জীবনে দেখেছেন কিনা? না, কখনো দেখিনি। আর কার্যত ভেঙে ভেঙেই তো ফেলা। প্রশ্নটা কতটা ভাঙলো কি ভাঙলো না, এর থেকেও বড় কথা ইন্টেনশনটা গুরুত্বপূর্ণ। এবং আমরা তো বারে বারে এই কথা বলে আসছি যে গোটা ভারতবর্ষে 2014 সালে আরএসএস বিজেপির নিরঙ্কুশ গরিষ্ঠতায় ক্ষমতায় আসার পর থেকে এই যে চলতি যে দশক চলছে, সেই দশকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাম্প্রদায়িক রাজনীতির সাম্প্রদায়িকতা, সংবিধানের উপর আক্রমণ, দেশের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিয়ে একটা স্বৈরাচারী পরিমণ্ডল গড়ে তোলা, এই যে এক একটা সাবজেক্ট, এই সবকিছুর মধ্য দিয়ে যেটা সামগ্রিকভাবে যেটা ধরা পড়ছে সেটা হলো যে আজকে এই মোদির নেতৃত্বে আরএসএস বিজেপির সরকার, তার জনগণের উপর যে হামলাগুলো হচ্ছে, ভারত সমাজ এবং রাষ্ট্রের বৈশিষ্ট্যের উপর যে হামলা হচ্ছে, সংবিধানের উপর যে হামলা হচ্ছে, এই হামলার মধ্যে একটা নয়া ফ্যাসিবাদী বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এটা পশ্চিমবঙ্গে শুরু হলো, আমি রিপিট করছি, নয়া ফ্যাসিবাদী বৈশিষ্ট্য। এবং হ্যাঁ, পশ্চিমবাংলাতে আমি বারে বারে অতীতে তোমাকেও বলেছি যে এখানে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, আর বিধানসভায় অফিসিয়ালি বিরোধী দল মোদির দল বিজেপি। কিন্তু পশ্চিমবাংলায় তুমি যদি 11 সালের পর এই 14 বছরের ইতিহাস দেখো, তৃণমূলের উপস্থিতি পশ্চিমবাংলায় বিজেপির তুলনামূলক শক্তিশালী উপস্থিতিকে নিশ্চিত করেছে। এবং পশ্চিমবাংলাতেও তৃণমূল কংগ্রেস, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে এই যে আলাদা ভাষা, আলাদা কি বলবো স্লোগান, আলাদা কিছু তুলনামূলক আলাদা কিছু উপাদান ব্যবহার করেও গোটা দেশে আরএসএস বিজেপি যে রাজনীতির ক্ষেত্রে ধর্মবোধ বা সাম্প্রদায়িকতাকে মিশিয়ে দিয়ে সাম্প্রদায়িক রাজনীতিকে শক্তিশালী করে খেটে খাওয়া মানুষের মধ্যে ধর্মের নামে, জাতের নামে এই যে ভাগাভাগি পরিবেশ তৈরি করেছে, পশ্চিমবাংলাতেও কিন্তু এটা অন্য চ্যাপ্টার তৃণমূল কংগ্রেসের, কিন্তু বইটা একই। সেটা হলো এরাও কিন্তু পশ্চিমবাংলাতে রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে দিয়ে সাম্প্রদায়িক রাজনীতিকে বারবারন্ত তৈরি করে, ভাষা আলাদা, মানে ওদের কন্টেন্ট আলাদা, কিন্তু উপাদানটা সেই একই, সাম্প্রদায়িকতার রাজনীতি। ফলে এই যে গোটা দেশ জুড়ে মোদি জামানায় যে গণতন্ত্রের উপর আক্রমণ, যে সংবিধানের উপর আক্রমণ, ধর্মনিরপেক্ষতার উপর আক্রমণ, এবং আমাদের দেশে যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক সংস্কৃতি যা ছিল তার উপর আক্রমণ, পশ্চিমবাংলাতে কিন্তু তার একটা কাউন্টার পার্ট, এবং এটা একসঙ্গে সংযুক্ত। আমি আবার বলছি, এদের ভাষাটা আলাদা, এদের হয়তো উপস্থাপনের ধরনটা আলাদা, এদের হয়তো টার্গেট গ্রুপ আলাদা, কিন্তু প্রক্রিয়াটা সেই একই। এই যে 14টা বছরে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের শাসনে, খেয়াল করো 11 সালের পরে যেভাবে পশ্চিমবঙ্গেও বিরোধী পরিসরের উপর আক্রমণ সংগঠিত হয়েছে,
তো এটা তো চলছে, এবং এটা কি করে সাহস পায় কলকাতার বুকে বিধান রায়ের নামাঙ্কিত একটি ভবন সেখানে আক্রমণ করার সাহস পাচ্ছে, এবং এ তো গোপনে লুকিয়ে চুরিয়ে রাতের অন্ধকারে, দিনের বেলা করছে, দিনের বেলা, এবং সংবাদ মাধ্যমকে সঙ্গে, এবং রাকেশ সিং নাম করে বলছে। তার মানেটা হলো পশ্চিমবাংলায় তৃণমূল 14 বছর ধরে সরকারে এসে রাজনৈতিক ভাবে এখানে আরএসএস এবং বিজেপির জন্য জমি তৈরি করে দিয়েছে। আর এই যে একটা জমি তৈরি করার ফলে আজকে সারা ভারতবর্ষে যেভাবে একটা নয়া ফ্যাসিবাদী হামলা আরএসএস এবং বিজেপি করবার উদ্যোগ নিচ্ছে, পশ্চিমবাংলাতেও তারা এখন মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার থাকলে পরে তারা এই কাজকর্মগুলো করতে পারে। আবাজা বহু ইন্টারভিউ হয়েছে, আমি না খুব থতমত খাই এ কারণে, কারণ জেলা, রাজ্য, দেশ একটা বিরাট ব্যাপ্তি তো তোমার রয়েছে। আমি আচ্ছা, এটা মানুষ তো আমি জানি, মানুষকে না ওই মাত্রায় আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মানে এমন ভাবে ঘেটে দাও, আলটিমেটলি একটা মানুষ কিন্তু মানুষ জানি, এটা মনে রাখতে হবে। তুমি এমন ভাবে ঘেটে দাও, তোমার ক্ষেত্রে কাজ করো, আমিও আমার ক্ষেত্রে জানি, কাজ করি, তুমি এমন ভাবে ঘেটে দাও না, আর সে এমন ভাবে ঘাটার পটার প্রশ্ন বেরোয় না। যাই হোক, যেটা আমি বলছি, তো বেঙ্গল ফাইলস জানিও বিতর্ক, বিবেক অগ্নিহোত্রীর শো বন্ধ করে দিল কলকাতায় 1946 সালে সেই দাঙ্গাকে কেন্দ্র করে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হচ্ছে নাকি গোটা পশ্চিমবঙ্গে? বললাম তো, গোটা ভারতবর্ষে আরএসএস বিজেপির যে প্রজেক্ট, কর্পোরেট হিন্দুত্বকে লাগু করা এবং ভারতবর্ষের যে বুর্জুয়া গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে রাজনৈতিক পরিবেশ, সংস্কৃতি, সেটাকে ধ্বংস করে দিয়ে খেটে খাওয়া মানুষকে জাতের নামে, আমি তোমার আগের কথাতেই বললাম, জাতের নামে, ধর্মের নামে ভাগ করে দিয়ে খেটে খাওয়া মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে দিয়ে, শ্রমজীবী মানুষকে, খেটে খাওয়া মানুষকে দুর্বল করে দিয়ে, আজকে আম্বানি আদানিদের মতো এই যে বড় বড় হাঙররা যেভাবে লুট করছে, দেশি হাঙর বিদেশি হাঙর যেভাবে লুট করছে, তাদেরকে লুট করার জন্য যে সুযোগ সারা দেশে মোদী গভর্নমেন্ট তৈরি করে দিচ্ছে, তারই অনুষঙ্গ হিসেবে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করে দিচ্ছে। তাহলে লুটের এই যে বেপরোয়া প্রক্রিয়া, বেপরোয়া লুট, দেউচা পাঁচামির কি আমাদের অভিজ্ঞতা, এই লুটকে যদি মানে বাধাহীন রাখতে হয়, তাহলে লুণ্ঠিত যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদেরকে ভাগ করতে হবে। তাহলে সেই জায়গা থেকে এটা হলো সারা ভারতবর্ষের আরএসএস বিজেপির পলিটিক্যাল প্রজেক্টের, বিভাজনের রাজনীতির পলিটিক্যাল প্রজেক্টের পশ্চিমবাংলায় সেটাকে রূপায়ণ করার দায়িত্ব নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই জন্যই তো মোহন ভাগবত আর.জি. করের ঘটনার সময় যখন গোটা বাংলার কোটি কোটি মানুষ আন্দোলনের রাস্তায় নেমেছে, রাত্রির জাগছে, অধিকারের কথা বলছে, সেই সময় মোহন ভাগবত এসে বলে যায়নি, মন্তব্য করে যায়নি যে আর.জি. কর ইস্যুতে রাজ্যের সরকার যা অবস্থান নেবে আমি তার সবকিছুকে সমর্থন করবো। তো কদিন আগে তো সিবিআই এর ভূমিকা আমরা তো দেখেছি আদালতে, আমরা তো দেখেছি যে আর্থিক দুর্নীতির প্রসঙ্গগুলো নিয়ে আর.জি. করের মতো ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় এজেন্সিগুলোর কি ভূমিকা আমরা তো দেখতেই পাচ্ছি। আরে বাজারকে গরম করার জন্য, রাজনৈতিক ক্ষেত্রটাকে খানিকটা হাতের রাখার জন্য বিধানসভার বিরোধী দলের নেতাকে বাজারে নামিয়ে কিছু গরম গরম ডায়ালগ দেওয়ানোর চেষ্টা করছে। ফলে এর বাইরে অন্য কিছু না। ফলে তুমি যে কথাটা দিয়ে শুরু করলে, ঐতিহাসিকরা তো বলছেন, এবং বেঙ্গল ফাইল প্রণোদিত ভাবে ইতিহাসের বিকৃতি সাধন করে একেবারে, ওটা কোনো চলচ্চিত্র নয়, ওটা হলো একটা পলিটিক্যাল, কমিউনাল পলিটিক্যাল প্রোপাগান্ডা তৈরির জন্য ওখানে হাজির করেছে। ওতে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। দেখো, যত চেষ্টাই করুক, একটা জিনিস মনে রাখবে, ভারতবর্ষের সমাজের গভীরে না এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, নিবিড়ের মাঝে দেখো মিলন মহান, অতুল প্রসাদ, শখুন দল পাঠাল মোগল, এক দেহে লীন, রবীন্দ্রনাথ, ভারত তীর্থ। বলে আরএসএস বিজেপি তৃণমূল যত চেষ্টাই করুক, হ্যাঁ এটা ঘটনা, তারা তাদের প্রতিক্রিয়াশীল রাজনৈতিক কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের সোসাইটিরও যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যে সহনশীলতা, যে উদারতা সারা দেশ এবং আমাদের রাজ্যে ছিল, সেখানে একটা ধাক্কা দিয়েছে, ধাক্কা তৈরি করেছে, এবং এই প্রতিক্রিয়াশীল শক্তি খানিকটা সফল হয়েছে বটেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি, এর কাউন্টার যে ন্যারেটিভ, এর যে বিকল্প যে কথা, সেই বিকল্প কথা আছে। তাই জন্যই 24 সালের লোকসভা নির্বাচনে ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে মন্দির তৈরি করবার পরেও বিজেপি কিন্তু জিততে পারেন।
আচ্ছা, বিপদটা আছে একদম, কিন্তু প্রজেক্টটা একই। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা আবাসদার কথা শুনছেন, আমার কথা আজকে কম শুনতে পাবেন, কারণ হচ্ছে যে ব্যাপ্তি অনেকটা বেশি, স্বাভাবিক। আজকে আমি মোটামুটি ডাউন হয়ে গেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমি বলছি তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় মুভিটাকে হিট করিয়ে দিল, বেঙ্গল ফাইলসটাকে, এই ম্যাচাকার পুলিশ ও একটা বলে না মুভি হিট করাতে হয়, হতে পারে। তাহলে মমতা আজ হিট করিয়ে দিল, হতে পারে, হতে পারে। মুভি হিট করাবে কি কোন জায়গায় কোনো রাজনৈতিক পদক্ষেপ নেবে কি প্রশাসনিক পদক্ষেপ নেবে, এখন মানুষ এইটা বুঝছে। 21 সালের ভোটের সময় আমরা বলেছিলাম সেটিং, আমাদের দুর্বলতা আমরা মানুষকে এখনো বলছেন বোঝাতে পারি। 24 সালে ভোটের সময় আমরা বলেছিলাম বিজেপি দিয়ে তৃণমূলকে হারানো যাবে না, আমাদের দুর্বলতা আমরা মানুষকে বোঝাতে পারিনি। আরজি করের ঘটনা ঘটার পরবর্তীকালে এবং এই সময় কদিন আগে, আমি জানি না তোমরা দেখেছো কিনা, সারদা দুর্নীতি, সেই দুর্নীতিতে প্রমাণের অভাবে এরা ওই কেসে বেকসুর খালাস। আপনি কি এটা জানেন? এবং এদের সেটিং আছে বলেই তো আজকে পশ্চিমবাংলার সমস্ত দুর্নীতির যাবতীয় অর্থগুলো বিভিন্ন চ্যানেল দিয়ে গিয়ে আসলে যে জায়গায় জমা হচ্ছে সেই মাথাকে তো এরা ধরছে না এবং এরা ধরবে না। ফলে এটাও যেমন আছে তেমনি ওদের মানে প্রতিক্রিয়াশীল পলিটিক্যাল প্রপাগান্ডা তৈরির জন্য যা তৈরি করা হয়েছে সো-কল্ড ফিল্মের নাম করে, সেটাকে হিট করানোর জন্য এরা ভূমিকা পালন করতে পারে, হতে পারে, আমি জানি না। ফলে জানি না বলে অ্যাবসলিউট টার্মে কিছু বলছি না, হতে পারে। আমি বিচার ব্যবস্থা নিয়ে কোনো কটাক্ষ করছি না, আপনিও করবেন না। আসলে তৃণমূলের প্রতিটা কার্যকলাপ, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক প্রতিটা কার্যকলাপ পশ্চিমবাংলাতে আরএসএস এর আলটিমেট যে রাজনৈতিক মতাদর্শ তাকে যাতে শক্তিশালী করার জন্য ব্যবহৃত হয়, তার জন্যই তারা সেইভাবেই তারা চলে। আমি একটা লোকাল ইস্যুতে আসি, তার আগে একটা আরজি করে ইস্যুতে বিচারপতি কটাক্ষ করতে পারি না, তো বলছি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সরে দাঁড়িয়েছেন, তিনি প্রধান বিচারপতিকে গোটা বিষয়টা দিয়েছেন অভয়ের মামলার বাবা মায়ের মামলা পরিপ্রেক্ষিতে। কেন সরেছেন, কি সরেছে তার ব্যাখ্যা আমরা যাবো না, সেটা বিচারপতি ঠিক করতে পারেন। অভয়ের ঘটনা পরিপ্রেক্ষিতে অতীন ঘোষের বাড়িতে সিবিআই গেছে দুর্নীতি পরিপ্রেক্ষিতে, শুরুতেই আপনি বলছিলেন। আমি শুধু একটাই তোমার ওই আগের পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে পারি, এবং এটা শুধু এই ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন বিচারপতিরা সরে যাচ্ছে। এটা ওরা বলতে পারবে, এটা কষ্টের খুব এটা। আমি সেটা নিয়েও তোমার ওই ভ্যালু অ্যাড আমি কোনো মন্তব্য করছি না, কিন্তু আমি শুধু একটাই এই প্রসঙ্গে তথ্য দিতে পারছি, তার সঙ্গে মাননীয় জাস্টিস তীর্থঙ্কর বাবুর কোনো সম্পর্ক আছে কিনা আমার জানা নেই, আমি মন্তব্য করবো না। কিন্তু এটা ঘটনা এই 2014 সালের পর থেকে দিল্লিতে নিরঙ্কুশ বিজেপির বরিষ্ঠতাতে আমরা দেখতে পেয়েছি যে কেমন করে আরএসএস ভারতবর্ষের রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় তাদের মানে অনুপ্রবেশ নয়, দখলদারি কায়েম করেছে এবং বিচার বিভাগও তার বাইরে নয়। এমনকি এই যে এখন এই যে এসআইআর নিয়ে যে সমস্ত গুলো হচ্ছে, যে ইলেকশন কমিশনকে আরএসএস বিজেপি তার পলিটিক্যাল এজেন্ডা ইমপ্লিমেন্ট করার জন্য ব্যবহার করছে বলে বিরোধীরা অভিযোগ করছে, এবং বিহারে তো এখন মানে তোলপাড় হচ্ছে, সবাই লড়াই করতে নামছে। এবং আমাদের দেশের কনস্টিটিউশনের মধ্যে যেটা ছিল যে ইলেকশন কমিশন, আমি বোধহয় কোনোদিন তোমাকে বলতে পারি, ইলেকশন কমিশনার নিয়োগ করবার ক্ষেত্রে আমাদের দেশের যে গণতান্ত্রিক সিস্টেম ছিল যে সরকার একজন প্রতিনিধি ঠিক করবে, বিরোধী দল নেতা থাকবেন বা প্রতিনিধি ঠিক করবেন, আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের একজন প্রতিনিধি ঠিক করবেন। তাকে সরিয়ে দেওয়া হলো, সেটাকে সংশোধন করে কনস্টিটিউশন অ্যামেন্ড করে সেটাকে সরিয়ে দেওয়া হলো এবং সেই ক্ষমতাটা প্রধানমন্ত্রী নিজের হাতে নিয়ে নিলেন। তাহলে এখন 3 জনের যে বোর্ড যারা ঠিক করবে ইলেকশন কমিশনার ঠিক করার জন্য, এখন তাহলে 2 জন সরকার পক্ষের আর একজন বিরোধী পক্ষের, তাহলে 2:1। আমাদের দেশের সংবিধান প্রণেতারা কখনো এটা হয়তো কল্পনাও করেননি যে কোনো সরকার এসে নির্বাচন কমিশনার নিয়োগ করার স্বৈরাচারী ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেবেন। তা যদি নিয়ে নিতেন
তাহলে যে অ্যামেন্ডমেন্ট করে এটা ওরা করেছে, সেই অ্যামেন্ডমেন্টটা আমাদের দেশের সংবিধানের অনেকগুলো দিক আছে যেটাকে বলে সুপরিবর্তনীয়, মানে একটা জেনারেল গরিষ্ঠতায় পার্লামেন্টে সেটাকে সংশোধন করা যায়। আর আমাদের দেশের কনস্টিটিউশনের কিছু এরিয়া আছে যেটাকে বলা হয় দুষ্পরিবর্তনীয়, যেটাকে সংশোধন করতে গেলে লোকসভা, রাজ্যসভা, তার একটা নির্দিষ্ট মেজরিটি, রাজ্যগুলোর যে আইনসভা তার একটা অংশগ্রহণ, এই অনেকগুলো বিষয় আছে। তো আমাদের দেশের সংবিধান প্রণেতারা হয়তো এটা দুঃস্বপ্নেও ভাবেননি যে দেশে এমন একদিন আসবে যেখানে একটা স্বৈরাচারী, একটা নয়া ফ্যাসিবাদী বৈশিষ্ট্য সম্পন্ন সরকার বা এই প্রবণতা ফুটে ওঠা একটা সরকার এসে এই জায়গাটাকেও দখল করার চেষ্টা করবে, হলে হয়তো এটাকে সংবিধানের দুষ্পরিবর্তনীয় এরিয়ার মধ্যে রাখতেন। তো যাই হোক, সেটা আলাদা কথা। তো আমি কথাটা হলো এইটা আমি শুধু একটা তথ্য হিসেবে হাজির করছি যে কেমন ভাবে আমাদের দেশ এবং আমাদের রাজ্যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা রাজনৈতিক ব্যক্তিত্বরা সরকার করার পর, যদিও এই ইলেকশন সিস্টেম নিয়ে প্রশ্ন উঠে গেছে, বিহারের ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে, লাস্ট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন প্রশ্ন তুলে দিয়েছে, এবং আমরাও কয়েকটা নির্বাচনে পরপর দেখেছি। আমিও তো নির্বাচনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা আমি দেখেছি, সেখানে দেখতে পেয়েছি যে যা ভোট কাউন্ট হচ্ছে, যা ভোট পোল হচ্ছে তার থেকে বেশি। তাহলে ইলেকটোরাল সিস্টেমটার মধ্যেই একটা ম্যানিপুলেশনের অভিযোগ আসছে। অবশ্যই আপনি ঠিক বলছেন যে গোটা দেশে তার সঙ্গে এগুলো সব যুক্ত কিনা ঠিক তো বলতে পারি। এসআইআর, ভোট লুট, ভুয়ো ভোট, ওভারজাম করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকারের যা পরিস্থিতি এবং যেভাবে ভুয়ো ভোটার দ্বিজেন মুখোপাধ্যায় ভোট দিতে আসছেন, সেগুলো দেখছি, শুনছি। দত্ত বসুর বাবাও এসে তাকে ভোট দিয়ে গেছেন, আমি তাকে সম্মান দিয়ে বলছি। শ্রমিক বর্ষা যে বাবা মা করোনায় মারা গেছে, তিনিই বলছিলেন, আমার খুব বন্ধু লোক উনি আবার, যে তার বাবা মা ভোট দিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে যে এসআইআর নিয়ে, মানে ওরা সবকে, মানে বামপন্থীদের কথাও নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, না বামপন্থীরা বলছে। তাহলে এই যে রোহিঙ্গা মুসলিম বিসর্গটা যদি সরিয়ে দিই, পশ্চিমবঙ্গে অজস্র ভূত ভোটার তো আছেই, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন টিকে আছে, অভিযোগ করছে, অনেকেই অভিযোগ করছে। এইখানে হাত দেওয়া যাবে না, এটাই কি গন্ডগোল? প্রথম কথা, তুমি যে শেষ যে কথাটা বললে যে ভুয়ো ভোট পশ্চিমবাংলার ভোটার তালিকায় আছে, আছে, অবশ্যই আছে। এবং আমরা আমাদের পার্টি আজকে লাগাতার ভাবে কয়েক বছর ধরে বলে যাচ্ছি যে ভোটার তালিকাকে পরিষ্কার করতে হবে। যারা মৃত, যারা অন্যত্র চলে গেছেন, এখন টেকনোলজিকে ব্যবহার করলে কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি মৃত হয়ে যেতে পারি, আবার জীবিত হয়ে যেতে পারি। আমি ওইদিকে যাচ্ছি না, তুমি ইম্পর্টেন্ট কতগুলো কথা তুলেছো, আমি একটু ঠান্ডা মাথায় কয়েকটা কথা বলতে হবে, তাহলে বল সময়। বারে বারে এ দাবি জানানোর পরও আমাদের অভিজ্ঞতাকে, আমরা তো নিচের তলায় রাজনৈতিক কর্মী, যে বারে বারে বলছি, বাড়ির লোক বলছে, কিন্তু মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ করা যাচ্ছে না, ভুয়ো ভোটার আছে। আমরা বিভিন্ন ভোটার তালিকা স্ক্রুটিনি করে আমরা দেখেছি, এবং এটা অত্যন্ত পরিকল্পিতভাবে পশ্চিমবাংলার আজকে এই মুহূর্তে বুথের সংখ্যা কত এক্সাক্ট হয়েছে আমার মনে নেই, কিন্তু লাস্ট যে নির্বাচনটা হয়েছে প্রায় 80,000 মতো পশ্চিমবাংলার, 96,000 সামথিং। আমি লাস্ট নির্বাচনের কথা বলছি, এখন তো ভোটার তালিকার কাজ চলছে। তা আমরা একটা দেখেছি গড়ে বুথগুলোতে একটা উল্লেখযোগ্য নাম্বার বেড়ে যায়। না, তাদের অস্তিত্ব নেই। আচ্ছা, প্রথম কথা, আমাদের পার্টি, আমরা আজ নয়, এই ইলেকশন কমিশন